কাজে এবারকার জাতীয় ঐক্য আমি মনে করি 71 সালের থেকে অনেক গভীর এবং মহৎ, অনেক স্ট্রং জাতীয় ঐক্য। এই যে ঐক্যটা, জাতীয় ঐক্য, এটাকে সংহত করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার রাজনৈতিক প্রস্তাবনাটা কি? প্রথম কথা হচ্ছে যে একটা বোধহয় ভুল করে ফেলেছে এই সরকার, তারা এটাকে ইন্টারিম সরকার নাম দিয়েছে, অন্তর্বর্তী সরকার। আমি এটা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি। আমি সবসময় বলেছি এটাকে বিপ্লবী সরকার বলা উচিত ছিল, কারণ বিপ্লবী সরকার না বললে আপনি তো বিপ্লবটাকে ধারণ করছেন না। অন্তর্বর্তী বললেই মনে হচ্ছে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে এসেছেন। তো এটা করলেই আমি বিপ্লবটাকে একটু খাটো করে ফেলছি, কাজে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা আমার বক্তব্য, অনেকেই একমত নাও হতে পারে। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ সংবিধানের যে অবস্থা, এটাকে রেখে আপনি ওই যে আপনি যে রাজনৈতিক ভবিষ্যতের কথা বললেন, আশাকাঙ্ক্ষার কথা বললেন, এই আশাকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব না। কাজে আমি মনে করি বাংলাদেশের এখন একটা সেকেন্ড রিপাবলিকের দিকে যেতেই হবে। আর কোন রাস্তা নাই যদি সত্যি সত্যি আমরা চাই যে দ্বিতীয় কোনো শেখ হাসিনার মতো দানব ফ্যাসিস্ট বাংলাদেশে আবার না আসুক। এটা চাইলে পরে আমাদের গোড়ায় হাত দিতে হবে। কাজে আমাদের বর্তমান সংবিধান বদলে ফেলে আমাকে নতুন সংবিধান তৈরি করতে হবে জনগণের মতামত নিয়ে। এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আগামী যে নির্বাচনটা হবে বাংলাদেশে, সেই নির্বাচনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। সরকারও প্রতিষ্ঠা হবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে বলতে হবে, তার মানে তারাই সংবিধানটাকে নেবে। এবং সেই সংবিধানে এই আজকের তরুণের আশা আকাঙ্ক্ষা, আমরা যে চাই যে ফ্যাসিবাদ যাতে না আসে, সেটার একটা ব্যবস্থা সংবিধানে রাখতে হবে এবং বেশ কিছু পরিবর্তন আনতে হবে আমাদের সংবিধানে। যেমন আমি ব্যক্তিগতভাবে আপনাদের ফ্রান্সের সিস্টেম পছন্দ করি, আমার আমেরিকার সিস্টেম পছন্দ করি। সেখানে একটা ব্যালেন্স আছে। একজন প্রেসিডেন্ট, বিশেষত আমেরিকাতে 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, কাজে 8 বছর পরে তাকে বিদায় নিতেই হবে, আর কোনো রাস্তা, যতই জনপ্রিয় হোক না কেন। যেমন ওবামা এখনো সবচেয়ে জনপ্রিয় লোক আমেরিকায়, কিন্তু ওর পক্ষে আর একবার প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। এবং এটা হলে পরে আপনার ওই যে পারিবারিক যে ব্যাপারটা বাংলাদেশে হয়ে যায়, যে পরিবারতন্ত্র তৈরি হয়, ওটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। আর একটা হয়, আপনাদের দেশের কথা, ফ্রান্সের কথা বলছি এই জন্য যে প্রাইম মিনিস্টার এবং পার্লামেন্ট, প্রেসিডেন্টের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে। তো আমেরিকাতে আমার প্রাইম মিনিস্টার নাই, কিন্তু ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স করে সিনেট এবং কংগ্রেস। সুতরাং এই ধরনের একটা কিছু সিস্টেমে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি। এখন যেটা করা আছে, ওয়েস্টমিনিস্টারের কথা আমরা বলেছি, কিন্তু ওয়েস্টমিনিস্টারের মাধ্যমেই কিন্তু ওই নাম বিক্রি করে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। ওই নাম বিক্রি করার ফলেই একই ব্যক্তি বারে বারে প্রধানমন্ত্রী হয়েছেন, বারে বারে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। সুতরাং আমার হচ্ছে যে এটা আমার বক্তব্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি এটা না চায় তাহলে আমার বক্তব্যের কোনো অর্থ নেই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যাব না আমরা আমেরিকান কিংবা ফ্রেঞ্চ সিস্টেমে যাব, এটা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এবং এটা করতে গেলেই আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, এবং এটা করব। এবং সংবিধানে আমার খুব পরিষ্কারভাবে এই যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা করা, মানে যাতে করে কোন রকম রাজনৈতিক দলীয়করণ বিচার বিভাগে করা সম্ভব না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশের যে দুর্দশার মধ্যে পড়েছে বাংলাদেশ, তার জন্য আমি যদি 1 নম্বর কাউকে দায়ী করি, তাহলে বাংলাদেশের জুডিশিয়ারি। আপনি এটা সবসময় বলেছেন, এক্স্যাক্টলি বলে আসছি এটা। এবং আপনি জানেন যে আমি প্রথম যখন এটার বিরুদ্ধে কথা বললাম 2010 সালে, এটার বিরুদ্ধে কথা বলেই আমি জেলে গেছি প্রথমবার। স্বাধীন বিচারের নামে তামাশা আর্টিকেল লিখে আমি জেলে গেছি প্রথম। তো সেই তখন হাসিনার বয়স, মানে হাসিনার এই সরকারের বয়স হয়েছে মাত্র 1.5 বছর যখন আমাকে প্রথম অ্যারেস্ট করা হয়। তো সেজন্য আমি বলছি যে এই যে বিচার বিভাগের এই ভয়াবহ দলীয়করণ, এটার থেকে বেরোতে না পারলে আপনি এই ফ্যাসিবাদকে আবার উত্থান থেকে রুখতে পারবেন না। কাজেই এই আশাকাঙ্ক্ষা আমাদেরকে ধারণ করতে হলে এই সংবিধান বদলাতে হবে, আমাদের সেকেন্ড রিপাবলিকে যেতে হবে, এবং আগামী নির্বাচন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হতে হবে। এটাই আমার প্রত্যাশা এবং আমার পরামর্শ দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে।